আমার বিয়ের 1 বছর পর হঠাৎ করে একদিন আমার বরের ছোট বোন নিতু আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাবি, তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই আমি তোমার কাছে। আমি খানিক সময় চুপ থেকে বললাম, বলো। কিছু মনে করব না। নিতু বলল, তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে। আমি বললাম, কষ্ট পেলে আমি পাবো, তুই বল। নিতু এবার বলল, ভাবি, ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে। মানে? ভীষণ রকম চমকে উঠলাম আমি। নিতু কেঁপে কেঁপে উঠে বলল, ভাইয়া জানলে আমায় মেরে ফেলবে কিন্তু। আমি গতকাল দেখেছি তুমি তো মার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলে, আর আমার আর তোমার বোন পৃথুর স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু পৃথু হঠাৎ বলল তার নাকি মাথা ব্যথা, সে স্কুলে যাবে না। ভাইয়াও বলল পৃথু একা বাসায় থাকবে কি করে, তাই সেও আজ অফিস যাবে না, তারও নাকি শরীর খারাপ। অবশেষে আমি একাই পথ ধরলাম স্কুলের। কিন্তু কিছু পথ যাওয়ার পর মনে হলো অঙ্ক খাতা টেবিলের উপর রেখে এসেছি, ওই খাতায় আবার সেদিনের হোমওয়ার্ক। তাই দৌড়ে আবার বাসায় ফিরলাম খাতাটা নিতে। কিন্তু ফিরে দেখি নিতু কথা শেষ না করেই চুপ হয়ে গেল। আমি বললাম, বল প্লিজ। নিতু বলল, ভাইয়া আর পৃথু নোংরামি করছিল। বিশ্বাস করো ভাবি, ওদের শরীরে এক রত্তি কাপড় পর্যন্ত ছিল না। আমি সঙ্গে সঙ্গে নিতুর মুখে আমার হাত চেপে ধরে বললাম, প্লিজ চুপ কর তুই, আমি আর শুনতে পারছি না। নিতু অনেক ঘাবড়ে গেল। সে আমার হাতটা চেপে ধরে বলল, ভাবি, আল্লাহর দোহাই লাগে ভাইয়া কিংবা মা যেন কিছু না জানে। এরপর আমি পৃথুকে সাবধান করেছিলাম, কিন্তু পৃথু আমার কথা শোনেনি। সে এখনও ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিক্সা করে। সেদিন তো সিনেমাও দেখেছে দুজন একসাথে। আমি সেদিন বলেছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দিব। পৃথু তখন বলল, বলে দিলে তোমার ভাইয়া তখন আর তোমার রক্ষা রাখবে না। সেই হয়ে অতদিন আমি চুপ করে থেকেছি। নিতুকে আমি বললাম, প্লিজ তুই যা এখন এখান থেকে, আর চুপ থাকিস প্লিজ, আর কেউ যেন কিছু না জানে এ বিষয়ে। নিতু বলল, আচ্ছা ভাবি, বলে সে চুপচাপ আমার কাছ থেকে চলে গেল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নিতুর কথা সত্য নয়, কারণ নিতুর চেয়ে পৃথুর রেজাল্ট ভালো। 8-এ পৃথুর গোল্ডেনে প্লাস থাকলেও নিতুর মাত্র 4 পয়েন্ট। পৃথু যদি এসব করেই বেড়াতো তবে তো ওর রেজাল্ট গোল্লায় নামার কথা ছিল। আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জেদ মেটাতে চায় পৃথুর ওপর নিতু, কিন্তু সেই জেদটা কি নিয়ে? তাছাড়া পৃথুকে আমি খুব ভালো করেই চিনি, এমন শান্তশিষ্ট আর একটি মেয়ে হয় না। আর সে তো জানে বাবা মা মারা যাওয়ার পর বোনের বাড়ি ছাড়া তার আর কোনো আশ্রয় নেই। নিশ্চয়ই সে তার এই শেষ আশ্রয়স্থল নষ্ট করতে চাইবে না। পৃথুকে সে রাতে কিছু বলতে চেয়েও আমি বললাম না। ভাবলাম একটা মিথ্যে বিষয় নিয়ে ওর মনে কষ্ট দেওয়া ঠিক না। তাছাড়া মিতুল, আমার বর, শুনলেও তো খুব মন খারাপ করবে। হতে পারে এই একটা বিষয় নিয়ে আমার সংসারটাও ভেঙে খান খান হয়ে যেতে পারে। তাই আমি এই বিষয়টাকে একেবারে মাটি চাপা দিয়ে ফেললাম। এর সপ্তাহখানেক পর আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেলাম আমি চেক আপ করাতে। আমার প্রেগনেন্সি 7 মাস পার হয়েছে। মিতুল আজকাল আমার উপর খুব সতর্ক। গতকাল রাতে সে আমার হাত ধরে বলল, বৃষ্টি, তুমি কিন্তু একদম কাজ করবে না, বুঝলে? আমি দেখছি এখনও রান্না বান্না, কাপড় ধোয়া মোছা এইসব কিছু করো তুমি, এটা কিন্তু ঠিক না। পৃথু আছে, নিতু আছে, ওদেরকে বলবে, ওরা সব কিছু করবে। এমন শরীর নিয়ে কিছু করলে পরে যদি সমস্যা হয়, বিশ্বাস করো বৃষ্টি, আমার খুব ভয় হয় তোমায় নিয়ে। আমি তখন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। মিতুলের একটা হাত তখন আমার বুকের উপর টেনে এনে মনে মনে ভাবলাম, ছি, এমন ফেরেশতার মতো একটা মানুষকে নিয়ে
কি মন্দ কথাটা আমার কাছে বলল নিতু, তাও আবার আপন ভাইকে নিয়ে। ছি। চেক আপ করাতে বের হয়ে অর্ধেক রাস্তা গিয়ে মনে হলো একটা মস্ত ভুল হয়ে গেছে। গতবারের সব কাগজপত্র রেখে এসেছি শোকেসের ড্রয়ারে, তাই আবার ফিরতে হলো গাড়ি ঘুরিয়ে। গেটের কাছে এসে শাশুড়ি মাকে বললাম, আপনি বসে থাকুন গাড়িতে মা, আমি গিয়ে কাগজপত্র নিয়ে আসছি। মা বললেন, ঠিক আছে। আমি গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে ঘরে গিয়েই হতভম্ব হয়ে গেলাম। এ কি দেখছি আমি! ছি। অবশেষে নিতুর কথাই সত্যি হলো। ঘরে ঢুকতেই দেখি পৃথুর সাথে এক বিছানায় মিতুল। ওদের শরীরে এক টুকরো কাপড় পর্যন্ত নেই। ছি ছি ছি। আমাকে দেখেই দুজন দুদিকে সরে গেল। মিতুল বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল, আর পৃথু বিছানায় থাকা কাঁথাটা নিয়ে গায়ের উপর ভালো করে জড়িয়ে দিয়ে মুখটা বালিশের বুকে গুঁজে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘুরছে, সব কিছু কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তবুও তো কাগজপত্র নিয়ে গাড়িতে গিয়ে উঠতে হবে, মার সাথে ডাক্তারের কাছে যেতে হবে, মুখে মেকি হাসি ধরে রাখতে হবে, নয়তো যে মা প্রশ্ন করবেন কি হয়েছে, তখন আমি কি উত্তর দিব? তিনি যদি শুধু একবার জানতে পারে পৃথু এমন একটা নোংরা কাজে জড়িত, তবে তাকে আজকেই তিনি ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিবেন। তখন পৃথু কোথায় গিয়ে আশ্রয় নেবে? তাছাড়া আমাকেও যে তিনি পৃথুর সাথে এ বাড়ি থেকে বের করে দিবেন না, তা কে বলতে পারবে? একটা দুশ্চিন্তা আর চাপা ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছে আমার। তবুও নিজের শরীরটাকে অতি কষ্টে টেনে নিয়ে শোকেসের ড্রয়ার খুলে কাগজপত্র বের করে নিয়ে গেলাম গাড়ির কাছে। গাড়িতে উঠে এবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চেক আপ করে হাসি মুখে জানালো, আপনি মেয়ে সন্তানের মা হতে যাচ্ছেন। শুনে খুশিতে আমার শাশুড়ি আত্মহারা হয়ে উঠলেন। তার গলায় পরা স্বর্ণের যে চেন ছিল, ডাক্তারের সামনেই তিনি গলা থেকে সেই চেন খুলে আমার হাতে তুলে দিয়ে বললেন, এই চেন দিয়ে আমার নাতনির জন্য তুমি কানের ঝুমকা, নাকফুল, হাতের চুড়ি বানাইবা। আমার চোখ দিয়ে টপ টপ করে জল নেমে এলো তখন। না, এটা আনন্দের কোনো জল নয়, একটা চাপা দুশ্চিন্তার। এই যে অনাগত কন্যা আমার পেটে, সে যখন ভূমিষ্ঠ হয়ে জানবে তার পিতা একটা পাপিষ্ঠ, তখন কেমন হবে? আমার শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি গো মা, কন্যা সন্তান হবে শুনে তুমি কি খুশি হও নাই? আমি কান্না মাখা গলায় বললাম, খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। তাহলে কাঁদছো কেন এভাবে? খুশিতে মা, খুশিতে কাঁদছি। আমার শাশুড়ি তখন আমায় জাপটে ধরে ফেললেন, আর আমার চোখের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বললেন, না গো মা না, তুমি একটা কিছু লুকাচ্ছ আমার কাছে। তুমি কাঁদছো খুশিতে না অন্য কোনো কারণে? খুশির কান্না এমন হয় না, কেন কাঁদতেছ? সত্যিটা কও মা আমার কাছে। সত্যটা আমার কাছে বলতেই হবে।